দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত কথা বলতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল আহসান আহমেদের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আহসান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে পাচ্ছি আপনাকে। জি আহসান ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, সোমবার মুদ্রানীতি প্রকাশ করা হয়েছে। এই মুদ্রানীতির কোনো প্রভাব কি পুঁজিবাজারে পড়তে পারে? আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে যে পলিসি রেটে যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে এটা প্রভাব আসলে তেমন নাই। আমরা গতকাল হয়তো ভলিউমটা একটু বেশি দেখেছি, সেটা অবশ্য 5 বছরের যে আপনার ট্রেজারি বন্ডের যে রেট, সেই রেটটা 162 বিপস কমে যাওয়ার কারণে আসলে একটা ইম্প্যাক্ট ছিল। কিন্তু যেহেতু রেপো রেট বা পলিসি রেট যেটা বলি আমরা, সেটা 10% অপরিবর্তিত রয়েছে, সেখানে সেই জায়গা থেকে আসলে কোনো প্রভাব নাই। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে বেসরকারি খাতে এবং সরকারি খাতে যে ক্রেডিট গ্রোথ, যেটা সেই ক্রেডিট গ্রোথ সরকারি খাতে লক্ষ্যমাত্রা সেটা 18.1% থেকে কমিয়ে এটা 17% করা হয়েছে, আর সরকারি সেটা 7.3% থেকে সেটা 9.8% রাখা হয়েছে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে আসলে আমাদের যেহেতু বিনিয়োগটা অনেক কমে যাচ্ছে বেসরকারি খাতে, লোনের প্রবাহটা অনেক কমে গেছে, সো এই জায়গাটায় তারা একটু ফোকাস করতে যাচ্ছে, সো দ্যাট আমাদের বাড়তি আরো কর্মসংস্থানের সুযোগ হয় এবং কোম্পানিগুলো লোন নেওয়ার সুযোগ হয়। যেহেতু সরকারি খাতে এতদিন প্রবৃদ্ধি অনেক বেশি ছিল, বেসরকারি খাতে এই প্রবৃদ্ধিটা নিয়ে এসে আমাদের অর্থনীতিটাকে আরেকটু গতিশীল করার জন্য একটা প্রচেষ্টা থাকছে। পাশাপাশি যে 10%-এর যেই পলিসি রেটটা অপরিবর্তিত রাখা, তাতে ধরেন সামনে রমজান আছে, এই রমজানে যাতে মূল্যস্ফীতিটা আরো বৃদ্ধি না পায়, সো এই জিনিসটাকে মাথায় রেখেই 10%টা অপরিবর্তিত রাখা হয়েছে। সো যদিও ব্যবসায়ী মহল থেকে একটা তাদের একটা বক্তব্য ছিল যে এই পলিসি রেটটা কমানো, যাতে তাদের কস্ট অফ বিজনেসটা একটু কমে যায়। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও ইনফ্লেশনেও আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 7 থেকে 8% জুনের মধ্যে ইনফ্লেশন নেমে আসবে। আশা করি সেই লক্ষ্যমাত্রাটি অবশ্যই অ্যাচিভ হবে। এখন আমরা আসি পুঁজিবাজারে। আপনি জানেন, গতকাল পুঁজিবাজার বিষয়ক টাস্কফোর্স কমিটির যে সুপারিশগুলো সেগুলো জনসম্মুখে এসেছে। সেক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে মার্জিন লোন এবং মিউচুয়াল ফান্ড। মার্জিন লোন নিয়ে আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে মার্জিন লোন পেতে হলে নতুন যে সুপারিশটি রয়েছে, বিনিয়োগকারীদের মিনিমাম 10 লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে, নিয়মিত আয় থাকতে হবে এবং সেকেন্ডারি মার্কেটে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাকে অবশ্যই আমি ইতিবাচক ভাবে দেখি। আপনারা জানেন যে আমাদের আসলে এই ইন্ডাস্ট্রিতে যারা ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংক যারা এই লোনটা দিতাম, তাদের আসলে কোনো নিয়ম কানুনের আসলে তেমন কোনো সেট রুলস বা রেগুলেশনস সেভাবে কেউ প্র্যাকটিস করতো না। তো আমাদের অনেক শিক্ষা হয়েছে 2010 সালের পর থেকে এই মার্জিন লোন নিয়ে আমরা অনেকভাবে কাজ করছি এবং অনেক কোম্পানি, আমি মনে করি আমাদের মধ্যে অনেক কোম্পানি সেটা অনেকটা কন্ট্রোলে নিয়ে এসছে। তো সেই কন্ট্রোল করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে আসলে সবার জন্য মার্জিন লোন না, যারা আসলে সঠিকভাবে এটা ব্যবহার জানে না, যাদের মার্কেট সঙ্গে এক্সপিরিয়েন্স নাই, কিংবা আপনি যেটা বললেন যে সঠিক যদি আমার যদি কোনো ইনকাম না থাকে, যে ইনকাম দিয়ে আসলে মার্জিন লোনে যে ইন্টারেস্ট সার্ভিসিং যেটা আমি করতে পারবো সেটা যদি আমি না করতে পারি, এবং আমার যদি একটা সাইজেবল অ্যামাউন্ট না থাকে, সারপ্লাস অ্যামাউন্ট না থাকে, যেটা আসলে আমার ধরতে হবে যে সেই টাকাটা আসলে আমি একটা রিস্কি ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্ট আমার লস হতে পারে এবং সেই লস টেকিং যেই ক্যাপাসিটি সেটা আমার আছে। তো এই প্রোফাইলে যারা আছে তাদের জন্য অবশ্যই এটা একটা বেসিক ক্রাইটেরিয়া হতে পারে। এর পাশাপাশি আমরা আরো কিছু নিয়ম নীতি আমরা কোম্পানি টু কোম্পানি বেসিসে তারা রিস্ক মিটিগেশন গুলো নেয়। তো যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই মার্জিন লোন আসলে সবার জন্য না, এবং এই মার্জিন লোনে যে রিস্ক মিটিগেশন যে টুলস গুলো, এগুলো সঠিক ব্যবহারও আমরা ঠিক মতো অ্যাপ্লাই করি না। গোয়িং ফরওয়ার্ড এই রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে রিস্ক মিটিগেশন পার্ট থেকে, এবং এট দ্য সেম টাইম একটা পার্সোনাল লোন বা যে কোনো একটা লোন যদি আমি দিতে চাই, একটা ব্যাংক যে লেভেল স্ক্রুটিনি করে, অ্যাটলিস্ট ওই পরিমাণ যদি আমরা নাও করি, একটা লেভেলে অবশ্যই আমাদের স্ক্রুটিনি করতে হবে, সো দ্যাট আমরা যারা ডিপোজিটরের টাকা নিয়ে ব্যবসা করছি, আমরা মার্জিন লোন দিচ্ছি, আমাদের সেই মার্জিন লোনটা যাতে সুরক্ষিত থাকে।
জি, অবশ্যই মনিটরিং বাড়াতে হবে এবং আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন, যেহেতু এটি সুপারিশ, এই সুপারিশের সাথে অ্যাড করা যায় কিনা সেটিও নিয়ন্ত্রক সংস্থা ভেবে দেখবেন। মার্জিন লোন নিয়ে আরেকটি বিষয় রয়েছে, যে ক্ষেত্রে কোনো একটি সিঙ্গেল স্টকে 10% সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে এবং যদি গ্রুপ পর্যায়ে হয় 15% এবং খাত পর্যায়ে 30%। মানে সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট একক, গ্রুপ এবং খাত পর্যায়ে 10, 15 এবং 30 করা হয়েছে। এটি মনে হয় এই প্রথম আসলে স্পেসিফিক করে দেওয়া হয়েছে। সেটি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা একটা ইতিবাচক দিক। এই ধরনের পরামর্শ আমাদের পক্ষ থেকেও ছিল। আমরা বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো অন্যতম এটা ছিল যে আমরা মার্জিন লোন দিচ্ছি, ধরেন একজনকে 1:0.5 বা 1:1, আমরা যদি 1,00,000 টাকায় 50,000 টাকা দিই এবং সেই 1.5 লাখ টাকা দিয়ে পুরোটাই যদি একটা সিঙ্গেল স্টক কিনে, তাহলে একটু জি, জিনিসটা বুঝতে পারছেন যে আসলে পুরো রিস্কটা একটা সেন্ট্রালাইজড হয়ে গেল এক জায়গাতে, জি, একটা সিঙ্গেল স্টকে। তো আমরা সবসময় এই জন্য ডাইভার্সিফিকেশনের কথা বলি এবং আমাদের রেগুলেশনসে কিন্তু বলা আছে যে আমরা যদি মার্জিন লোন দিই, সেই পোর্টফোলিওটা, ক্লায়েন্টের পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড হতে হবে। তো সেখানে কোনো পরিমাণের কথা উল্লেখ ছিল না, আমরা এই সুপারিশে সেই পরিমাণটার কথা উল্লেখ করে দিয়েছি যে সিঙ্গেল স্টকের ক্ষেত্রে এতে থাকতে হবে, সেটা গ্রুপের ক্ষেত্রে এতটা থাকতে হবে এবং কম্বাইন্ড এক্সপোজার, লেটস সে আহ, আমি আমার ওয়াইফ কিংবা আমার বাবা মা তাদের সবাইকে নিয়ে আমি এখানে মার্জিন লোন নিলাম, সেক্ষেত্রে কিন্তু দেখেন পারিবারিক যে এক্সপোজারটা সেই জি, কোম্পানির জন্য অনেক বেড়ে যায়। তো জি, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে সো দ্যাট একটা গোষ্ঠীকে, একটা পরিবারকে কিংবা একজন ব্যক্তিকে যাতে অধিক মাত্রায় একটা মার্জিন লোন দেওয়া না হয়, সো দ্যাট আপনার পুরো বিনিয়োগটা যাতে ওই গোষ্ঠী কিংবা ওই ব্যক্তি বা ওই পরিবারের কাছে জিম্মি না হয়ে যায়। জি, জি। আহসান ভাই, এখন আসি আমরা মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে আপনি ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছুটা পার্থক্য দৃশ্যমান রয়েছে এখন। ওপেন এন্ড ফান্ডে যে ইনকাম হবে, সেই ইনকামে 30% লভ্যাংশ দিতে হবে এবং ক্লোজ এন্ডে 70% লভ্যাংশ দিতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এখন দেখেন যে লভ্যাংশ দেওয়ার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা বিষয় যে তারা কতটুকু দিতে পারবে, সেই সক্ষমতা তাদের কতটুকু আছে, তারা আসলে কতটুকু প্রফিট করলো। এখন এই ধরনের জিনিসগুলো চাপিয়ে দেওয়া ডেফিনেটলি একটা রেশনাল লেভেলে থাকতে হবে যে আমি আসলে 100 টাকা প্রফিট করলাম, কথার কথা আমি 100 টাকা প্রফিট করে আমি দিলাম 30 টাকা, 15 টাকা, বাকিটা আমি রিটেন করলাম, আবার আদার ইনভেস্টমেন্ট করলাম। আমরা যেমন হাইপোথিসিস করেছি যে আসলে দেওয়া টাকা ডিভিডেন্ডকে দেওয়া কিংবা এটা রিটেন করা, সেটা ক্ষেত্রে আসলে কোম্পানির ভ্যালুয়েশনে কোনো পরিবর্তন হয় না, জি, কোম্পানির ভ্যালুটা সেম থাকে। তো সেই ক্ষেত্রে আহ যেহেতু যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি একটা রেগুলার ইনকাম পাবো। হুম, তো সেই ক্ষেত্রে এবং আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড গুলো কিছু দু একটা হাতে গোনা ছাড়া বাকিদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কোনো গুড প্র্যাকটিস ছিল না, এটা দুঃখজনক ভাবে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে তাদের একটা পরিবর্তন আসবে তাদের থট প্রসেসে এবং তারাও চিন্তা করবে যে হ্যাঁ, আমি বিনিয়োগকারীদেরকে আসলে এই লেভেলে যদি ডিভিডেন্ড না দিতে পারি, এই যে সেক্টরটা নিয়ে আমরা স্ট্রাগল করছি যে এখনো আমরা আস্থা আনতে পারিনি বিনিয়োগকারীদেরকে, যারা বিনিয়োগ করতে চায় বা যাদের আসলে ক্যাপিটাল মার্কেট এক্সপার্টিস নাই, তারা আসলে মিউচুয়াল ফান্ডটাকে তো বেছে নেয়। তো এই মিউচুয়াল ফান্ডে যাতে আরো বিনিয়োগকারী আমরা আনতে পারি এই আস্থায় এনে এবং যদি মুনাফা করি, সেই মুনাফার একটা সর্বোচ্চ পার্সেন্টেজ দিয়ে, তাহলে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা আরেকটু গ্রো করবে। জি, আহসান ভাই, সর্বশেষ প্রশ্নটি রয়েছে আপনার জন্য। আমাদের হাতে সময় আছে 1 থেকে 1.5 মিনিট। সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এক্ষেত্রে 5% বাড়ানোর প্রস্তাব দেওয়া আছে। সেক্ষেত্রে একক, গ্রুপ এবং খাত ভিত্তিক 15, 25 এবং 30% করার প্রস্তাবনা রয়েছে। এটি আপনি কিভাবে দেখছেন? এক্ষেত্রে কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়বে? দেখেন, এটা একটা ফান্ড ম্যানেজারদের ইন্টারনাল একটা ডিসিশন। এটা আগেও ছিল, সিকিউরিটিজ কমিশন যে বিধিমালা দিয়েছিল তাদেরকে এই ইনভেস্টমেন্ট ম্যানেজ করার জন্য, সেখানে একটা বিধিমালা ছিল। তো সেই বিধিমালার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো যেখানে একটা যেটা হচ্ছে যে সিঙ্গেল স্টকের ক্ষেত্রে যেটা 10% ছিল, এটা 15% করা জি, হয়েছে, সেটা মনে করি ইতিবাচক। কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের মার্কেটে খুব ভালো শেয়ারের সংখ্যা খুব কম, আমরা যেগুলো বলি যে জি, গুড গভর্নেন্স কোম্পানি যেগুলো আছে কিংবা যাদের ডিভিডেন্ড দেওয়ার, ভালো ডিভিডেন্ড দেওয়ার যাদের হিস্ট্রি আছে, সেই কোম্পানিগুলো খুব কম। তো হুম, সেক্ষেত্রে যেটা হয় যে একজন ফান্ড ম্যানেজারের অনেক সময় একটা ডায়লেমায় পড়ে যায় যে আমি আসলে বুঝতেছি যে স্টকটা অনেক ভালো, জি, তাদের প্রফিট অনেক ভালো, কিন্তু আমি আসলে আমার এক্সপোজারটা বাড়াতে পারছি না ওই পার্টিকুলার স্টকে। তো এই ধরনের এই যেটা বাড়ানো হয়েছে, এই ধরনের নীতিমালা আমি মনে করি যে
প্রপারলি যদি আমাদের ফান্ড ম্যানেজাররা সেটা ইউটিলাইজ করে, তাহলে আমাদের মিউচুয়াল ফান্ড যে নেভি আমরা আমরা করছি বা রিটার্ন যেটা জেনারেট করছি সেটা একটু ভালো হবে। জি, আহসান ভাই, সর্বশেষ প্রশ্ন 30 সেকেন্ডে, এখনকার বিনিয়োগকারীদের জন্য আপনার পক্ষ থেকে কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ অবশ্যই যে এখন যেহেতু ইন্টারেস্ট রেজিমটা কমে আসছে এবং মার্কেট নিয়ে আপনি জানেন এখন 10P তে মার্কেট আছে, সো এখনো অনেক আন্ডারভ্যালু স্টক আছে। বিনিয়োগকারীদেরকে একটু বুঝে শুনে তাদেরকে কিছু যেগুলো আন্ডারভ্যালু স্টক, ভ্যালুড স্টক, যাদের ডিভিডেন্ড হিস্ট্রি অনেক ভালো, যাদের গ্রোথ প্রসপেক্টটা রয়েছে, আপনি নিজে যদি না বুঝেন কোনো একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজারের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে আপনি এখনই বিনিয়োগ করতে পারেন। কারণ আমার মনে হয় যে এই ডিপোজিট এই ট্রেজারি রেটটা যদি 10%-এর নিচে চলে আসে, 8-9%-এ, আমরা হোপফুলি এটা চলে আসবে ইনফ্লেশন কমার সাথে সাথে, আমার মনে হয় তখন ক্যাপিটাল মার্কেটে আমরা আরো একটা জি ভাইব্রেন্ট একটা ক্যাপিটাল মার্কেট দেখতে পারবো। জি আহসান ভাই, এবং আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি যে ট্রেজারি বন্ড এবং বিলে কিন্তু 60 বেসিস পয়েন্টের মতো কমেছে। আশা করি বিনিয়োগকারীরা এই পরামর্শটি কাজে লাগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল আহসান আহমেদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 153 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,954 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 423 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,718 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 3,858 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,326 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 577 পয়েন্ট কমে অবস্থান করছে 75,716 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,283 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $76.73, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.27 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,890, যা আগের দিনের চেয়ে $7.40 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $31.88, যা আগের কার্যদিবসের তুলনায় $0.06 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 12,844 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 576.00 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.00 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 68.49 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.04 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনি মূল্য এখন 18.28 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.31 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 46.80 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 147 টাকা 75 পয়সা এবং বিক্রয় মূল্য 156 টাকা 14 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 124 টাকা 26 পয়সা, বিক্রি হচ্ছে 132 টাকা 86 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 7 পয়সায়, বিক্রি করছে 87 টাকা 20 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রি মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 2 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 78 পয়সায়।
এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ইতি ঘটছে ট্রেন চলাচলের। সকাল 10:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা রেল সেতু অতিক্রম করে। এ সময় দুপাশে রেল স্টেশনে ছিল মানুষের আনন্দ উল্লাস। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ কর্মকর্তারা ওই অনুষ্ঠানে থাকবেন। ওই দিন থেকে 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। বঙ্গবন্ধু সেতু সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু ব্যবহারের জন্য 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়। কড়া নাড়ছে ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস। 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহ এবং নারায়ণগঞ্জের ফুল চাষিরা। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট এবং নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হ্যাঁ, বসন্ত একেবারে দোরগোড়ায়। শুধু বসন্ত নয়, আসছে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলের ভরা মৌসুমে এই 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনেদার ফুল চাষিরা। বাজার ধরার জন্য খুব ফুল চর্চা করছি, ফুলটা মানসম্মত করার জন্য। ফুলের মাঠ সেজেছে 7 রঙে, আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সামনে যেমন 3টে দিবস আছে, যদি পাই একটু লাভবান হতে পারবো। সার ওষুধের যে দাম এবছরে, তা সেই হিসেবে ফুলের বাজারের দাম খুবই কম। বাজারে প্লাস্টিকের ফুলে ছেয়ে গেছে, তাই ফুল বাজারে দাম না পেয়ে হতাশ তারা। সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আশা করা যাচ্ছে যে ফুলের দামটা একটু বাড়তে পারে। যারবার আপনার 4 থেকে 4.5 টাকা পিস। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ। ফুল সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। এদিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শাব্দি গ্রাম সেজেছে ফুলে ফুলে। বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এবার ফুলের চাষটা অনেকটাই কম হয়েছে, তবে এখনো পরিপূর্ণভাবে ফোটেনি ফুল। আবার রমজানেও ফুলের বাজার থাকে মন্দা। এই অবস্থায় সময় মতো ফুল না ফোটায় দুশ্চিন্তায় চাষিরা। যদি রমজানটা আটটু পাচ্ছে হয়তো এই ফুলের ব্যবসাটা আমরা সবল হয়ে উঠে যেতে পারতাম। অন্ত পুরা ফুটে নাই। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী। ঘুরতে আসে, ফুলের বাগান দেখে। পরিবারের সাথে শাব্দিতে আসছি ফুল দেখতে। বিভিন্ন জায়গার লোকজন আসে এবং এটা একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। ফুল চাষে কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। 4% যে লোন সুবিধা আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, তারা সেই সুবিধাটা পেয়ে যায়। কৃষি অফিসের তথ্য বলছে চলতি মৌসুমে ঝিনেদা 212 হেক্টর আর নারায়ণগঞ্জে প্রায় 80 হেক্টরে 24 ধরনের ফুল চাষ হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। মৌলভীবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে দিন দিন চাহিদা বাড়ছে আদিবাসী জনগোষ্ঠীর তৈরি করা পণ্য ও পোশাকের। এরই প্রেক্ষিতে ত্রিপুরা জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া হাতের কাজ ফেরাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। শাড়ি, চাদর, ওড়না, গামছা ও মাফলার সহ বিভিন্ন পোশাক তৈরির কাজে চলছে প্রশিক্ষণ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এসব গোষ্ঠীর রয়েছে নিজস্ব পোশাক। একসময় অনেকেই নিজেদের পোশাক নিজেরাই তৈরি করেই পরতেন। কালের আবর্তে নিজস্ব তাতে পোশাক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে শুধু মণিপুরী সম্প্রদায়, আর ত্রিপুরা সম্প্রদায় শুধু কোমর তাতে সীমাবদ্ধ। এদিকে জেলায় প্রচুর পর্যটকের আগমন হওয়ায় চাহিদা রয়েছে মণিপুরী শাড়ি সহ বিভিন্ন পণ্যের। এসব চাহিদায় যোগান দেয়া, পুরনো ঐতিহ্য ফেরানো ও মণিপুরী কাজের দক্ষতা অর্জনের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10 দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। মাফলা কিভাবে তৈরি করতে হয়, এখানে এসে আমি মাফলা তৈরি করছি। আমরা চেষ্টা করবো যে আমাদের যে পণ্যগুলো সেটা বাজারজাত যেন করতে পারি। কেউ চাদর বানাতেছে, তারপরে কেউ গামছা, কেউ ওড়না। এই তাঁতের কাজটা পারতাম না, এখন পারতেছি।
ঐতিহ্যবাহী মণিপুরী তাঁতশিল্প সংরক্ষণ, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শ্রীমঙ্গলের ডুলাছড়ায় ৩০ নারীকে দেয়া হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রশিক্ষণ। যদি এসএমই ফাউন্ডেশন তাদের পাশে থাকে এবং আরো সহযোগিতা করে, তাহলে ওরা খুবই তাড়াতাড়ি আরো ভালো কিছু করতে পারবে। আশা করি 30 জন প্রশিক্ষণার্থী খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখানে খুব সুন্দর একটি প্রশিক্ষণ হচ্ছে এবং তাদের কাজে লাগবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা হবেন স্বাবলম্বী। তবে এটি ধরে রাখতে প্রয়োজন তাঁত তৈরি ও সুতা কেনার জন্য আর্থিক সহায়তা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।